আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। শুভ নববর্ষ, নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আল্লাহ পাক সবাই ভালো রাখুক, এই দোয়া ও শুভকামনা রইল। তো যাই হোক, আজকে নতুন বছর, নতুন বছরের প্রথম দিন, আবার বৃহস্পতিবার। আজকে হচ্ছে ইনশাল্লাহ আমাদের চলমান যে কাজগুলো আছে এগুলোর আপডেট দিয়ে দিব আর সেই সাথে হচ্ছে আপনার মালয়েশিয়ার যে সর্বশেষ আপডেট কি এটা জানায় দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে যারা ভিডিও দেখবেন অনুগ্রহ করে বলবো যে পাশে ছিলেন, পাশে আছেন, পাশে থাকবেন ইনশাল্লাহ। আর গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দিব, যদি আপনার মনে হয় যে এগুলো অন্য কাউকে জানানো দরকার তাহলে আপনি শেয়ার করবেন, আদারওয়াইজ দরকার নেই। হ্যাঁ, তো যাই হোক, আজকে যেটা দিয়ে শুরু করবো প্রথম, সেটা হচ্ছে সার্বিয়ার জন্য অনেকে নক দেন। আমি বলবো যে সার্বিয়ার আমাদের শুধু কনস্ট্রাকশন রিলেটেড কাজগুলো আছে, কনস্ট্রাকশনের ট্রেডের কাজ। হ্যাঁ, যারা ট্রেডের কাজ, রাজমিস্ত্রি, প্লাম্বার, স্ক্যাফোল্ডার, ওয়েল্ডার, স্টিল ফিক্সার, টাইলস মিস্ত্রি, রিগার, তারপরে ড্রাইভার বলতে হচ্ছে মূলত আপনার এটাকে বলে হচ্ছে ওই যে উল্টায়া মাটি ফালায়, এটারে কি গাড়ি বলে, এই ধরনের ড্রাইভার আর কি। হ্যাঁ, ক্রেন অপারেটর, এক্সাভেটর অপারেটর, ডোজার অপারেটর, পে লোডার, ডিজেল মেকানিক, আর হচ্ছে কনস্ট্রাকশন হেল্পার। আর এছাড়া আছে থাইল্যান্ডের হচ্ছে এক ধরনের বাংলাদেশে পাওয়া যায় ছোট ছোট কাঠ লিচু বলে এটারে, এই লিচু বাগানের কাজ অর্থাৎ এগ্রিকালচারের কাজ, এই কাজটা আছে। এটাতে যদি কেউ যেতে চান তাহলে অনুগ্রহ করে জানাবেন। হ্যাঁ, আর গালফ এশিয়া কন্ট্রাক্টিং GAC, এই কোম্পানির জন্য হচ্ছে, এটা হলো কাতার, এটার জন্য হচ্ছে 6G TIG আর্ক কম্বাইন্ড ওয়েল্ডার লাগবে। এই ধরনের কাজ যদি কেউ জানেন অনুগ্রহ করে যোগাযোগ করবেন। এটার ইন্টারভিউ হলো 12, 13, 14 ও 15 জানুয়ারি। গালফ এশিয়া কন্ট্রাক্টিং কোম্পানি কাতারের, এটার ইন্টারভিউ 12, 13, 14, 15 তারিখে। বেতন 1800 থেকে 2400 রিয়াল। এটার প্রাইস খুবই কম রেট। আর সৌদির আল জাবায়েত, যারা সৌদি যাওয়ার চিন্তা ভাবনা আছে, আল জাবায়েত কোম্পানি ফ্যাক্টরি ক্লিনার আর ওয়্যার হাউস, এই দুইটার কাজ আছে। এছাড়া সাসকো পেট্রোল পাম্পের কাজ আছে, ফুয়েল ফিলার অর্থাৎ তেল দিবেন, কিন্তু এটার জন্য মোটামুটি ইংরেজি জানতে হবে সাসকোর জন্য। আর ফ্যাক্টরির জন্য ইংরেজি বা আরবি কোনো কিছুই জানার দরকার নেই। হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে জানুয়ারির 9 তারিখে একটা ইন্টারভিউ আছে মালয়েশিয়া সারোয়াকের প্যানেল বিটার্স, আর তারপরে গাড়ির ডেন্টিং পেন্টিং করতে পারেন, স্প্রে পেন্টিং করতে পারেন, তারপর হচ্ছে ইলেকট্রিশিয়ান, তারপরে হচ্ছে গাড়ির প্রাইভেট গাড়ির যে মিস্ত্রি, এটার ইন্টারভিউ হবে জানুয়ারির 9 তারিখে। হ্যাঁ, এছাড়া হইলো আপনার মালয়েশিয়ার জন্য ডিপ্লোমাধারী ইলেকট্রিশিয়ান লাগবে যাদের কাজের এক্সপিরিয়েন্স আছে। হ্যাঁ, এটাও সারোয়াকের। আর মালয়েশিয়ার সারোয়াকের জন্য লাগবে হলো কার্পেন্টার, শাটারিং কার্পেন্টার, রাজমিস্ত্রি, রড মিস্ত্রি, এগুলোর ইন্টারভিউ হবে না, কিন্তু কাজের অভিজ্ঞতা থাকতে হবে, কাজ জানা থাকতে হবে। হ্যাঁ, আর কুয়েতের এই ইন্টারভিউ অন ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট, এটা চলতি মাসের মধ্যে ইন্টারভিউ হয়ে যাবে ইনশাল্লাহ। যারা সিকিউরিটি গার্ড ক্লিনারের জন্য কুয়েতে যাবেন, যাদের বয়স 18 থেকে হচ্ছে 38-এর মধ্যে, সিকিউরিটি গার্ডের জন্য অবশ্যই আপনার হাইট 5 ফিট 6 ইঞ্চি হইতে হবে। হ্যাঁ, অবশ্যই আরবি এবং ইংরেজিতে কথা বলা জানতে হবে। হ্যাঁ, এরকম কেউ থাকলে কুয়েতের জন্য আসবেন এবং সরাসরি অফিসে আসবেন। আর মরিশাসের আছে এই মুহূর্তে শুধু কনস্ট্রাকশনের কাজ। আখ্যাতের যে কাজটা ছিল সেটা অলমোস্ট কোটা প্রায় শেষের দিকে, অল্প কিছু আছে। আর কনস্ট্রাকশনের কাজ আছে মরিশাসের, কনস্ট্রাকশন হেল্পারের কাজ আছে, বেকারির কাজ ছিল, এটা অলমোস্ট ক্লিয়ার, শেষ। আর মঙ্গোলিয়া, আগে আমাদের কাছে যারা বই জমা দিয়েছিলেন আমরা ভিসা দিতে পারি নাই ঠান্ডার কারণে, তাপমাত্রা খুবই কম ছিল, যার কারণে কোম্পানি ভিসাগুলো ইস্যু করে নেয়। সেগুলো ইনশাল্লাহ জানুয়ারির 10 তারিখের পর থেকে ভিসাগুলো নেওয়া শুরু হবে। আর নতুন করে কনস্ট্রাকশনের সকল ট্রেডের বই জমা নিচ্ছি মঙ্গোলিয়ার জন্য। কনস্ট্রাকশন সকল ট্রেডের মিস্ত্রি অর্থাৎ যারা কাজ জানেন তাদের অবশ্যই ইন্টারভিউ হবে, কাজের ভিডিও সহ কোম্পানিতে পাঠাইতে হবে। আর ফ্যাক্টরি ওয়্যার হাউস এগুলোর জন্য ইন্টারভিউ লাগবে না মঙ্গোলিয়া। আর কনস্ট্রাকশনের যারা ট্রেডের লোক তারা বেতন পাবেন হচ্ছে আপনার $600, থাকা খাওয়া অল ফ্রি। আর ফ্যাক্টরি ওয়্যার হাউসে বেতন পাবেন হলো $500, থাকা খাওয়া অল ফ্রি। আর মঙ্গোলিয়ার লিঙ্কিং অপারেটর, নিটিং অপারেটর, এগুলো 10টা 20টা কোটা আছে। এই ধরনের কাজ যদি করে জানা থাকে অনুগ্রহ করে একটু অফিসে আসবেন। এগুলোর বেতন আপনার $600 থেকে $650 পাবেন। 8 ঘন্টা ডিউটি, এরপরে ওভারটাইমের সিস্টেম আছে। হ্যাঁ,
আর লাওসে জুতার ফ্যাক্টরির কাজ যদি কেউ জানেন, জুতার সেলাই করতে জানেন, এরকম যদি কেউ থাকেন তাহলে বেতন পাবেন $600, আর হেল্পারে গেলে বেতন $350। তো এরকম লাওসের জন্য কেউ থাকলে জানাবেন। আর মালদ্বীপের কাজ আছে সিভিল ইঞ্জিনিয়ার, সিভিল সাইট ইঞ্জিনিয়ার, স্কিল ওয়ার্কার, কার্পেন্টার, মেশন, জেনারেল লেবার, সিভিল সুপারভাইজার। মালদ্বীপের শুধু কনস্ট্রাকশনের কাজ আছে, লাওসের কনস্ট্রাকশনের কাজ এটা চলমান আছে। আর এই মুহূর্তে এই কাজগুলি আছে, এগুলি আমরা করতেছি। আর হচ্ছে ভিয়েতনামের অলমোস্ট আমাদের কিছু ফ্লাইট গেছে আলহামদুলিল্লাহ। কম্বোডিয়ার অনেকগুলো ফ্লাইট চলে গেছে, 5 তারিখেও কম্বোডিয়ার ফ্লাইট আছে। কম্বোডিয়ার নতুন বই আমরা জমা নিচ্ছি না। ভিয়েতনামের একটা ফার্নিচার না, ইলেকট্রনিক্স ফ্যাক্টরির কাজ আসছে, যেটাতে বেতন হচ্ছে $350, ডিউটি 8 ঘন্টা, 8 ঘন্টার পরে ওভারটাইম, টোটালি এসির মধ্যে কাজ, ফ্যাক্টরির ভেতরের কাজ। এটার ফটো হলো মাত্র 50টা। এটার জন্য আগামী শনিবার থেকে আমরা বই জমা নিব এবং এটা সময় লাগবে 2 মাস। আর ভিয়েতনামের জন্য অবশ্যই আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগে। তো যারা ভিয়েতনাম যাবেন তাদের বয়স অবশ্যই 22 থেকে 42-এর মধ্যে হইতে হবে, ঠিক আছে? ইলেকট্রনিক্স ফ্যাক্টরির কাজ। আর ইরাকের কাজ এগুলো চলমান আছে। ইরাকের যে ফ্লাইটগুলো যাদের ভিসা হয়েছে, ফ্লাইট দিতে পারি নাই, সেগুলো জানুয়ারির 15 তারিখের মধ্যে ইনশাল্লাহ ফ্লাইট দিয়ে দেবো, টেনশনের কোনো কারণ নাই। আর হচ্ছে এখনও পর্যন্ত কিছু যাত্রী ভাইরা আছেন যারা আপনারা জানেন যে আমরা উইদাউট কোনো অ্যাডভান্স ছাড়াই ভিসা করছি, কিন্তু ভিসা করার পরে অনেকেই হচ্ছে আমাদেরকে অনেক যন্ত্রণায় ফেলে দিচ্ছেন। এর মধ্যে জামালপুরের কিছু আছেন, নরসিংদীর আছেন, তারপরে হচ্ছে যশোরের আছেন। আপনাদের গার্জিয়ানের সাথে কথা বলে বই জমা দিয়েছেন, ভিসা করছি, তারপরে হচ্ছে আপনাদের ফোন বন্ধ। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। এই কারণে হচ্ছে আমরা এখন থেকে আর কোনো মেডিকেল ফিট রিপোর্ট পাওয়ার পরে যে সিকিউরিটি মানি জমা দিবেন তারই কেবল ভিসা করবো, আদারওয়াইজ অন্য কারো ভিসা আর করব না। কারণ আমরা যেভাবে সার্ভিস সেবা দিতে চাইছিলাম আপনারা সেটা নিতে ব্যর্থ হয়েছেন। সবাই না, গুটি কয়েক মানুষের জন্য সবার প্রবলেম হয়। তো যাই হোক, আরেকটা কথা হইলো, আমরা আগে হচ্ছে ব্যাংকে সম্পূর্ণ লেনদেন করতাম, কিন্তু এখন থেকে আমরা আর ব্যাংকের লেনদেন করব না। এই কারণ ব্যাংকের লেনদেন করলে যখন আমাদের কর্মীদের ভিসা আসে, আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিসা কপি দিয়ে দিই, ম্যানপাওয়ার কপি দিয়ে দিই। গ্রুপ থেকে কিছু অসাধু মানুষ যাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারি না, এরা হচ্ছে প্যাসেঞ্জারদেরকে ফোন দিয়ে টাকা পয়সা চান। কোনো প্যাসেঞ্জার যদি না বুঝে উঠে ওই ব্যক্তিরে টাকা পয়সা দিয়ে দেন তাহলে ক্ষতিগ্রস্ত হবেন। এই কারণে আমি সবসময় বলি যে আপনারা অফিসের অ্যাকাউন্ট ছাড়া কারোর সাথে লেনদেন করবে না। তারপরেও যখনই আমাদের কানে এই ধরনের কমপ্লেন আসছে যে প্যাসেঞ্জারকেও আননোন নাম্বার থেকে বা অপরিচিত নাম্বার দিয়ে ফোন দিয়ে টাকা চাইছে, সাথে সাথে আমরা মানি রিসিট করে ফেলছি। তা আমাদের মানি রিসিট হয়ে গেছে। এখন থেকে আমাদের অফিসে যারাই হচ্ছে পাসপোর্ট জমা দিবেন তারা কি এই মানি রিসিট নিয়ে নেবেন। এটার 2টা অংশ। যখনই আপনি টাকা জমা দিবেন, একটা অংশ আপনার কাছে চলে যাবে, একটা অংশ অফিসে থেকে যাবে। অর্থাৎ আপনি অফিসে টাকা জমা দিচ্ছেন, আপনার এটা একটা প্রুফ থাকবে। আর প্রুফ ছাড়া যদি আপনি টাকা পয়সা জমা দেন তাহলে তো সমস্যা। একজনের টাকা দিলেন, প্রুফটাই, মামলাও করতে পারবেন না, কোনো প্রুফও নাই, ঝামেলায় পড়বেন। তা আমি সবসময় চাই যে আমার কর্মী যেন হয়রানি না হয়। আমি সবসময় বলি যে আমি যে দেশেই কর্মী পাঠাই, কর্মীর কাজ, কর্মীর বেতন এবং কর্মীর ভিসা, এই 3টা জিনিস হচ্ছে মেইন। এই 3টা জিনিস যেন ঠিক থাকে, সেই ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করি যাচাই বাছাই করার জন্য, এবং সর্বোচ্চ যাচাই বাছাই করে ভালো কাজ যেটা সেটা করার জন্য চেষ্টা করি। আর মাঝে মাঝে 2-1 আসেন যে ভাই খুব তাড়াতাড়ি ফ্লাইট দিতে হবে, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে তাড়াতাড়ি ফ্লাইট দিয়ে যাই কী করবেন? আপনার বিদেশ যাওয়ার উদ্দেশ্য হচ্ছে পয়সা রোজগার করা। পয়সা যদি রোজগার করতে না পারেন, বিদেশ যায় লাভ কী? এই জন্য বিদেশের জন্য তাড়াহুড়া না করাটাই ভালো। দেখে শুনে যাচাই বাছাই করে 2 দিন পরে হোক, কিন্তু ভালোটা হোক, এগুলো চিন্তা ভাবনা করে বিদেশের জন্য যাবেন। আর অনেকেই আছেন বাড়িতে বসে হচ্ছে সব ইনফরমেশন পাইতে চান। আসলে আমরা খুব ব্যস্ত থাকি, আমাদের 10 জন অফিস স্টাফ সবাই খুব ব্যস্ত থাকে। সকাল থেকে বিকাল 6টা পর্যন্ত সবাই সার্ভিস দেয়, যথেষ্ট পরিমাণ চেষ্টা করে। তো আসলে অনেক সময় অনেকের হয়তো সার্ভিস দিতে পারে না, ফোন রিসিভ করতে পারে না, কথা বলতে পারে না, এই কারণে আপনাদের মন খারাপ থাকে। তো এটা আসলে মন খারাপ করার কোনো বিষয় না। আমি বলবো যে আপনারা যারা বিদেশ যাবেন তাদের সরাসরি অফিসে এসে কথা বলাটা উত্তম, সরাসরি অফিসে এসে কথা বলাটা ভালো। এটা আপনার নিজের জন্য ভালো, আপনার পরিবারের জন্য ভালো। কারণ আপনি ফোনে কথা বলে কখনোই কোনো সিদ্ধান্তে পৌঁছাইতে পারবেন না। এই আর এবার যেটা বলবো সেটা হচ্ছে মালয়েশিয়া। আপনারা জানেন যে মালয়েশিয়া নিয়ে নাটকের শেষ নাই। মালয়েশিয়া নিয়ে হচ্ছে একের পর এক নাটক হচ্ছে, নাটকের শেষ নাই।
আর এই নাটকের মধ্যে আমরা যারা ব্যবসায়ী আমরাও পড়ে গেছি। তো যাই হোক, সর্বশেষ এই আপনার কয়েকদিন আগে একটা চিঠি ইস্যু হয়েছে। তো এই চিঠিটা হচ্ছে আমি আরও কয়েকদিন আগে হাতে পাইছি, কিন্তু সময়ের অভাবে বা আমি চাইছিলাম যে এটা হচ্ছে এটা নিয়ে আমি ইয়েতে কথা বলবো, বৃহস্পতিবারে এটা নিয়ে আপনাদেরকে আপডেট দিব। এখানে যে চিঠিটা ইস্যু করছে, চিঠিটার মূল যে বিষয়টা সেটা হচ্ছে মালয়েশিয়া সরকার এই চলতি মাসের ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত, গতকালকে সেই টাইমটা পার হয়ে গেছে, ওই টাইমটা পর্যন্ত মালয়েশিয়াতে যে সমস্ত কোম্পানি কর্মী নিবে তাদেরকে সুযোগ দিছিল যে আপনারা ইমিগ্রেশনে বা কেডিএনে আপনারা হচ্ছে আবেদন করবেন কর্মী নেওয়ার জন্য গভর্নমেন্টের কাছে। গভর্নমেন্ট সেটা যাচাই বাছাই করে কি আপনাদেরকে অ্যাপ্রুভাল দিবে। তো সেই টাইমটা 31শে ডিসেম্বর শেষ হয়ে গেছে। 31শে ডিসেম্বর শেষ হয়ে যাওয়ার পরে আরও অনেক কোম্পানি সরকারের কাছে আবেদন করছে যে আমাদের আরও কর্মীর প্রয়োজন আছে, আমাদের এখনও আবেদন শেষ হয় নাই বা আমরা আরও আবেদন করব। কোম্পানিগুলোর চাহিদার ভিত্তিতে মালয়েশিয়ার সরকার কোম্পানিগুলোর জন্য আরও সময় বাড়াইছে। ঠিক আছে, সেই সময়টা হইল আপনার 31শে মার্চ পর্যন্ত সময় বাড়াইছে। অর্থাৎ 31শে মার্চ পর্যন্ত কোম্পানিগুলো হচ্ছে কি গভর্নমেন্টের কাছে আপনার কর্মীর জন্য আবেদন করতে পারবে। তো এখন আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হইল মালয়েশিয়া হবে নাকি, এটা অনেকই বহুল প্রশ্ন যে ভাই মালয়েশিয়া কি আসলে হবে নাকি হবে না। আমি তাদেরকে বলবো, যদি মালয়েশিয়া না হয় তাহলে সরকার কেন আপনার কোম্পানিগুলোকে আপনার অ্যাপ্রুভাল দিচ্ছে এবং নতুন করে আরও অ্যাপ্রুভালের জন্য কেন সরকার সময় বাড়াইলো? তার মানে কি নিশ্চয়ই মালয়েশিয়া খুলবে, মালয়েশিয়া হবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা চাইছিলাম বা আমরা যারা ব্যবসায়ী এই ব্যবসার সাথে জড়িত, আমরা অত্যন্ত আশাবাদী ছিলাম যে 25 সালের মধ্যেই একটা ডিক্লারেশন চলে আসে নাই, যেটা অত্যন্ত দুঃখজনক। তো যাই হোক, নতুন বছর চলে আসছে, আমরা আশা করি যে নতুন বছরের মধ্যেই আমরা এটার একটা ফায়সলা আমরা পাবো ইনশাল্লাহ, এবং নতুন বছরের মধ্যেই মালয়েশিয়ার সরকার, বাংলাদেশের সরকার কার্যক্রম শুরু করবে। এবং আমাদের যে সমস্ত দেশের বেকার আছে, যে সমস্ত যুবক ভাইরা বেকার যারা বাইরে যেতে চায়, তারা যেন যেতে পারে। সরকারের কাছে বিনীত অনুরোধ করব যে এই শ্রম বাজারটা খুলে দেন। কারণ হচ্ছে বাংলাদেশে অর্থনৈতিক সমস্যা বড় সমস্যা। মানুষের যখন পকেটে পয়সা থাকে না, তখন মানুষের মাথাও ঠিক থাকে না। এজন্য যারা বেকার আছে এদেরকে বাইরে যাওয়ার সুযোগ করে দেন, যেন তারা যেতে পারে, কাজ করতে পারে, দেশের অর্থনীতিতে যেন তারা ভূমিকা রাখতে পারে। তো যাই হোক, আপনারা টেনশনের কোনো কারণ নাই। আগেও বলছি, এখন অনেকেই বলেন যে ভাই টেনশন করব না, ওয়েট করব আর কত। এখন আমি বলি ভাই, আমি সোহেল মাতব্বর এখনও পর্যন্ত আল্লাহর রহমতে আমাদের যেই কোম্পানির কাজগুলো আছে বা যে সমস্ত কোম্পানিগুলোতে কর্মী নেওয়ার জন্য আমরা কোম্পানির সাথে যোগাযোগ করে রেখেছি এবং কোম্পানির সাথে কনফার্ম করে রাখছি যে আমরা আপনাদের এই কোম্পানির এই কাজগুলো আমরা নিব, সেই কাজগুলো হচ্ছে টপ কোয়ালিটির এ গ্রেডের কাজগুলো, যেগুলো নিয়ে মার্কেটে কারাকারি হয়, পারাপারি হয়, 2 নাম্বারই হয়, সেই টপ কোয়ালিটির কাজগুলো আমার কাছে ইনশাল্লাহ। তো এখন কথা হচ্ছে যে আমি সরকার ডিক্লারেশন না দেওয়া পর্যন্ত মেডিকেল করাইতে পারবো? জীবনও পারবো না, কারণ আমাদের একটা বৈধ এজেন্সি। তো এখন আমরা যদি মনে করেন বৈধ এজেন্সি অবৈধ কাজ করি, সরকারের কাছে আমরা কৈফিয়ত দিতে পারবো না। সুতরাং আমার অফিসে যারা বই জমা দিয়েছেন, কারো কাছে কিন্তু ভিসা বাবদ 10 পয়সাও নেইও নাই, চাইও নাই। সবাই যারাই ফোন দিচ্ছেন বলে দিচ্ছি, ভাই যখনই শুরু হবে অফিস থেকে ফোন দিয়ে আপনাদেরকে কি জানায় দিবে। আপনারা পাসপোর্ট জমা দিয়েছেন, ছবি জমা দিয়েছেন, সেগুলো যে কোম্পানিতে জমা দিয়েছেন সেই কোম্পানির নামের উপর স্টিকার লাগায় আমরা কি সিরিয়াল করে রেখে দিছি। যখনই শুরু হবে যাদের আগে জমা দেওয়া তাদেরগুলো কি সিরিয়ালে আগে ঢুকবে, এইটাই। তো এখন আমি বলি, মালয়েশিয়ার জন্য এখন আল্লাহর রহমতে আমাদের যেই কাজগুলো আছে, আবাসিক হোটেলের কাজ, পেট্রোল পাম্পের কাজ, তারপরে ওয়েল্ডার, এমআইজি ওয়েল্ডারের কাজ, 4টা সুপার মার্কেটের কাজ, তারপরে ইলেকট্রনিক্স ফ্যাক্টরি হলো গাড়ির পার্টসের ফ্যাক্টরি 2টা, ইলেকট্রনিক্স ফ্যাক্টরি হচ্ছে 2টা, তারপরে হচ্ছে রেস্টুরেন্ট 2টা, তারপরে হ্যান্ড গ্লোভস 1টা, তারপরে কনস্ট্রাকশন হচ্ছে 3টা, তারপরে হচ্ছে আরও একটা কনস্ট্রাকশন কোম্পানি আছে যেটার নাম বলবো না, আমি নামও এখন আর বলতেছি না। আগে গ্রুপে কোম্পানির নাম সহ কোনটার কত ডিকুটা এটাও গ্রুপে দিয়ে দিব না। এখন কেন দিব না?
কারণ আমি ইদানিং লক্ষ্য করছি কেউ কেউ আমাদের গ্রুপ থেকে সার্কুলার নিয়ে সেগুলো টিকটকে ছাড়েন, ইউটিউবে ছাড়েন, ফেসবুকে ছাড়েন। এই জন্য আর কি কোম্পানির নাম দিব না। আপনি অফিসে এসে কোম্পানির নাম দেখে আপনার যেটাতে পছন্দ ওইটাতে বই জমা দিয়ে স্টিকার লাগায় রেখে যাবেন। যদি ওই কোম্পানির নামে আপনার কলিং না হয় আপনার ফ্লাইট যাওয়ার দরকারই নাই, ঠিক আছে? কিন্তু কোম্পানির নামগুলো আর বলবো না। আরেকটা, এই আগের ভিডিওতে বলছিলাম যে আমি ইউটিউব চ্যানেলে 2টা কোম্পানির নাম বলছিলাম, এর মধ্যে একটা কোম্পানির নামে কি ভুয়া ডিমান্ড বানায় ফেলছে একজন, যেখানে মালয়েশিয়া সরকার এখনও ডিক্লারেশন দেয় নাই, মেডিকেলের বাংলাদেশ সরকার ডিক্লারেশন দেয় না। তো ডিক্লারেশনের আগে তো কখনই ডিমান্ড হয় না। এখন অ্যাপ্রুভাল বেরোচ্ছে, মালিকরা লেবি দিচ্ছে, আমরা যারা ব্যবসার সাথে জড়িত আমরা লেনদেন করছি, সবই ঠিক আছে, কিন্তু ডিক্লারেশন দেওয়ার পরে কি ডিমান্ড হবে? যেখানে 200 কাজ আছে, অমুক লাইসেন্স 50টা, অমুক লাইসেন্স 100টা, অমুক লাইসেন্স 20টা, অমুক লাইসেন্স 30টা, পাওয়ার অফ অ্যাটর্নি আলাদা আলাদা নামে হবে। তো এখন ডিক্লারেশন দেওয়ার আগে একজন অলরেডি ডিমান্ড বানিয়ে ফেলছে। ইউটিউব চ্যানেলের নাম বলছিলাম, এই জন্য এখন আর কোনো কোম্পানির নাম বলবো না, ঠিক আছে? তো যাই হোক, এরপরে ফুড প্রসেসিংয়ের কাজ, মুরগির ফার্মের কাজ, প্লান্টেশনের কাজ চালানোর মতো আছে, ফার্নিচার ফ্যাক্টরির কাজ আছে, ক্লিনারের কাজ আছে, এগুলো আমাদের রেডি। কিন্তু এখন রেডি থাকলে কি করব? আমি তো আর সরকারের উপরে না। সরকার যদি ডিক্লারেশন না দেয়, আমার বাবার ক্ষমতা নাই বা কোনো ব্যবসায়ীর বাবার ক্ষমতা নাই কি সে একটা মেডিকেল করাবে, আপনারা একটা ভিসা দিবে। ধরেন কেউ আপনারা মেডিকেল করাইলো, ভুয়া মেডিকেল, আপনারা মনে করেন যে ভুয়া একটা ভিসাও দিল, ম্যান পাওয়ার তো হবে না, ম্যান পাওয়ার না হলে তো ফ্লাইট হবে না, লাভ কি? কোনো লাভ নাই। তা আমি বলবো যে মালয়েশিয়ার যে সমস্ত কর্মী বাইরে আছেন, আপনারা আল্লাহর রহমতে আমি এখনও বলবো যে ধৈর্যের ফল ভালো হয়। আপনারা প্রচুর পরিমাণ ধৈর্য ধরছেন, এই জন্য আপনাদের কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কারণ হচ্ছে এই বাজারটা আরও 6 মাস আগে খোলার কথা ছিল, 6 মাস পার হয়ে গেছে, এখনও পর্যন্ত কি খোলে নাই। তো আরও কিছু বিষয় আছে যেগুলো সিক্রেট বিষয়, সেগুলো হচ্ছে আমি জানি, কিন্তু সেগুলো ইউটিউবে বলা মুশকিল বা বলা ঠিক হবে না। কারণ এতে করে হচ্ছে যারা ব্যবসায়ী আছে এদের মধ্যে একটা দ্বন্দ্ব হতে পারে। হ্যাঁ, তো এইটার বিষয়ে কিছু সিক্রেট খবর আছে আলহামদুলিল্লাহ, যেটা ভালো খবর, কিন্তু সেটা এখানে শেয়ার করব না ইনশাল্লাহ। আপনাদেরকে শুধু এটুকুই বলবো যে ধৈর্য ধরেন, ভালো খবর আছে ইনশাল্লাহ, এবং এই জানুয়ারির মধ্যেই ভালো খবর আমরা আশা করি। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আপনারা যারা বিদেশ যাবেন, যারা আমার সাথে ছিলেন, সাথে আছেন, ধৈর্য ধরছেন, আপনাদের কাছে কৃতজ্ঞ, এবং আল্লাহ পাক আপনাদের মনের আশা পূরণ করুক। সর্বোপরি শেষ করার আগে একটা কথাই বলবো, আপনি যেই দেশেই যান না কেন, অনেকে আছেন চিন্তা করেন দেশের কথা, যে এই দেশে কি মানুষ যায় কিনা, এই দেশে এটা করে কিনা। আপনি দেশ দিয়ে কী করবেন? আপনার প্রয়োজন হচ্ছে কাজের, প্রয়োজন হচ্ছে বেতনের। আপনার কাজ, বেতন, বছর বছর যে ভিসা লাগে, এগুলো ঠিক আছে কিনা দেখেন। দেশটা এটাই হোক। সার্বিয়া যাচ্ছে মানুষ অনেক টাকা খরচ করে, সেখানে 65-70 হাজার টাকা বেতন বেসিক, 65-70 হাজার টাকা বেতন, অল্প টাকা খরচ করেও যাওয়া যায়, কিন্তু সেগুলো কি স্কিল ওয়ার্কার হইতে হয়। আফ্রিকার একটা দেশ জাম্বিয়া, সেখানে আমরা কর্মী পাঠাইছিলাম, পার ডে $28 বেতন। আমার এই ভিডিও যদি কেউ দেখে থাকেন, আমার যাত্রী যাদেরকে আমি পাঠাইছিলাম, কমেন্ট করবেন। বাংলাদেশ থেকে সর্বপ্রথম আমরা জাম্বিয়াতে কর্মী পাঠাইছি ম্যান পাওয়ার করে, পার ডে $28 বেতন। তাদের ভিসা হইতে 1 মাস সময় লাগছিল, 1 বছর, 4 বার ইন্টারভিউ করাইছে কোম্পানি। অথচ ইউরোপে যায় হচ্ছে এরকম স্যালারি পাওয়া যায় না। তো এই জন্য বলবো যে আপনারা দেশ না, আপনারা কাজ দেখবেন, বেতন দেখবেন, ঠিক আছে? আর মালয়েশিয়ার ভাইদের বলবো ধৈর্য ধরেন, ইনশাল্লাহ নিশ্চয়ই ভালো কিছু হবে। এবং মালয়েশিয়ার শ্রমবাজার যে খুলবে এটা শতভাগ নিশ্চিত। কিন্তু আপনারা এখন যারাই দৌড়াদৌড়ি করেন না কেন, অনুগ্রহ করে কারো কাছে কোনো টাকা পয়সা লেনদেন করবেন না, কোনো মেডিকেল করবেন না। মেইন মালয়েশিয়া যেটা কুয়ালালামপুর, এটার কোনো মেডিকেল শুরু হয় নাই, এটার কোনো মাইগ্রাম স্লিপ ওঠে নাই। আর গতকালকে এক ভাই আমারে হচ্ছে কিছু লাইসেন্সের কপি পাঠায় আমারে বলতেছেন যে এই লাইসেন্সগুলো কি অনুমোদন পেয়ে গেছে। আসলে ওই ভদ্রলোক বুঝেনি নাই যে সমস্ত লাইসেন্সগুলোর আপনার টাইমে এক্সপায়ার হয়ে গেছে বা সরকারি রিনিউ করতে হবে, 3 বছর পর রিনিউ করতে হয়, তাদেরকে একটা নোটিশ দিছে বিএমটি থেকে। ওই ভদ্রলোক ওইটা আমার পাঠিয়ে দিয়ে বলতেছেন ভাই মালয়েশিয়ার কলিং শুরু হয়ে গেছে। তো এই সমস্ত বিভ্রান্তি থেকে দূরে থাকেন। একটা কথা মনে রাখেন যে আমরা ব্যবসার সাথে জড়িত, যখনই ভালো কোনো নিউজ আসবে ইনশাল্লাহ আমাদের মাধ্যমেই আপনারা প্রথম জানবেন, আমাদের মাধ্যম থেকেই আপনারা সর্বপ্রথম জানবেন। তারপরে হচ্ছে মিডিয়া বা অন্য বিষয়গুলো থেকে জানতে পারবেন, ঠিক আছে? তো এখনও পর্যন্ত যারা আস্থা রাখছেন, আস্থা রাখবেন, আস্থা হারাবেন না।
কথায় বলে যে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আপনি শেষটা ভালো কিনা দেখেন, শুরুটা কি হইলো সেটা দেখার দরকার নাই, যে শেষটা ভালো কিনা, যে এই লোকের কাছে গেলাম এটার শেষ পরিণতি কি হইলো, ভালো হইলো কিনা এটা দেখবেন। তাইলে হচ্ছে কি বেটার। শুরুতেই আপনি হচ্ছে কাউকে জাজ করবেন না, শুরুতেই জাজ করাটা হচ্ছে বোকামি, শেষে জাজ করবেন যে হ্যাঁ শেষ পর্যন্ত কি হইলো এটা জাজ করবেন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। যারা আমার সাথে ছিলেন, যারা আমার সাথে আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আপনাদের সবার নতুন বছর ভালো কাটুক এবং নতুন বছরে আল্লাহ পাক সবার রুটি রুজির ব্যবস্থা করে দেখ, সবার কর্মসংস্থানের ব্যবস্থা করে দেখ। দেশের সামনে নির্বাচন আসতেছে, নির্বাচনটা সুন্দরভাবে হোক, সুস্থভাবে হোক, ভালো একটা গভর্নমেন্ট আসুক, যারা রাষ্ট্র পরিচালনা করবে জনগণের হয়ে, যারা জনগণের জন্য রাষ্ট্র পরিচালনা করবে, যারা জনপ্রতিনিধি হবে, যে সমস্ত জনগণ আর নেতারা হচ্ছে জনগণের দুয়ারে দুয়ারে যাবে, এরকম একটা নির্বাচন হোক, এরকম জনপ্রতিনিধি তৈরি হোক। তো এই পর্যন্তই আজকে। সবাই ভালো থেকেন, আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ইনশাল্লাহ আবার দেখা হবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।